iQOO Z9 Turbo 5G বর্তমানে বাংলাদেশের বাজারে সব জায়গায় পাওয়া যাচ্ছে মোটামুটি। তো এটা বর্তমানে 40,000 টাকার নিচে চলে আসছে 12/256 ভেরিয়েন্ট। এর জন্য আজকে ভিডিওটা করা এবং আপডেটের পরে এটার মধ্যে কি কি চেঞ্জ আসছে অথবা ক্যামেরা ইস্যুগুলো সলভ হয়েছে নাকি সেটা আপনাদের জানাবো বিস্তারিত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটা 6টা পার্টে ভাগ করা হয়েছে: বিল্ড কোয়ালিটি, ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, এসওসি, ব্যাটারি ব্যাকআপ, চার্জিং এবং ইউআই। যার যে পার্ট দেখা প্রয়োজন টাইম স্ট্যাম্প দেওয়া আছে, আপনারা স্কিপ করে দেখতে পারেন। তো ডিজাইন দিয়ে শুরু করি। ডিজাইনটা বেশ পাতলা সিমসামি লাগছে, কিন্তু সেটটা একটু ওয়াইড লাগতেছে, মানে ভালো রকম ওয়াইড, এবং এর ওয়েটটা প্রায় 195 গ্রামের মতো এবং এর থিকনেস হচ্ছে 8 mm এর মতো। যদি বলে রাখি এটার মধ্যে 6000 mAh এর ব্যাটারি দেওয়া আছে, সেই হিসাবে এই সেটটা অনেক পাতলা। বলতে গেলে 5000 mAh এর ব্যাটারির বডিটা, তার মধ্যেই 6000 mAh স্ট্যাক করছে কিভাবে আমি জানি না, iQOO জানে এটা। আর বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এখানে ব্যাকে এবং সাইডে পুরোপুরি প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক ব্যাক, সবই প্লাস্টিক ইউজ করা হয়েছে। আর সামনে যে প্রোটেকশনটা গ্লাসের, গরিলা গ্লাসের কোন ভার্সনটা দিচ্ছে ডিটেইলস না, তবে যতটুকু জানি আমি, যতটুকু আইডিয়া আমার বলতেছে গরিলা গ্লাস 5 অথবা 4 এই টাইপের কিছু একটা ইউজ করছে, তবে স্পেসিফাইড কোনো ইনফরমেশন পাই নাই। বোর্ডস এন্ড বাটনের কথা বলতে গেলে রাইট সাইডে ফার্স্টে পাবেন পাওয়ার অন অফ বাটন, ভলিউম রকার। লেফট সাইড একদম ক্লিয়ার। নিচের সাইডে আপনারা ফার্স্টে পেয়ে যাবেন মেন স্পিকার, টাইপ সি পোর্ট, মেন মাইক এবং সিম কার্ড ট্রে। সিম কার্ড ট্রেতে দুইটি সিম আপনারা ইউজ করতে পারবেন, মেমরি কার্ডের কোনো অপশন নাই। আর উপরে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে এয়ার ব্লাস্টার আর একটা হচ্ছে সেকেন্ডারি যে স্পিকার সেটা। তো এটা ডুয়াল স্টোরেজ স্পিকার প্রোভাইড করে এবং স্পিকার কোয়ালিটি বেশ ভালো ছিল। আর এখানে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট স্পিড, আনলকিং স্পিড বেশ ফাস্ট এবং অ্যাকুরেট ছিল, মিস করে না বললেই চলে। তাছাড়া আইপি রেটিং IP64 দেওয়া আছে। স্ল্যাশ সমস্যা হবে না, কিন্তু বানিতে চুবাইতে যায় না, ভিজেতে যায় না, তাহলে সমস্যা অথবা ইস্যুতে পড়তে পারে। ডিসপ্লে সেকশনে এটার মধ্যে ডিসপ্লে হিসেবে আপনারা পেয়ে যাবেন 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটি 144 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং এর রেজুলেশন দুইটা পাবেন আপনি। মেইনলি এর রেজুলেশন 1.5 রেজুলেশনের 1260x2800 পিক্সেলস, আরটা হচ্ছে 1080x24000 পিক্সেল, যেটা এইচডি বা ফুল এইচডি যাই বলেন। এটাকে এখানে দুই অপশনে আপনারা সেট করে রাখতে পারবেন। রিফ্রেশ রেট আপনারা 3 ভাবে সেট করতে পারবেন। একটা হচ্ছে স্মার্ট অ্যাডাপ্টেশন, এটা হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী রিফ্রেশ রেট আপ ডাউন করবে। আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটা 60 তে থাকবে। আরেকটা হচ্ছে হাই, যেটা 144 হার্জ অল টাইম রান করবে। ইউএফএম টেস্ট করছি, সেখানে 120 হার্জ পর্যন্ত হাই দেয়। এটা কিছু কিছু গেমের ক্ষেত্রে এটা 144 হার্জ টেস্ট করে এবং এপিএস মিটারও 120 পর্যন্ত পাইছে হাইয়েস্ট। এর পিক ব্রাইটনেস হচ্ছে 4500 নিটস। এটা একটা মানে কি বলবো, গিমিক টাইপের ব্রাইটনেস। ঠিক আছে, এটা পিক ব্রাইটনেস নরমাল এইচবিএম মোডে, যেটা আর কি আমরা বাইরে যেটা হাই ব্রাইটনেস মোড বলি, অটোতে এটা আপনার 1400 থেকে 1600 নিটসের মধ্যে থাকে। আউটডোর ভিজিবিলিটি ভালো, আমি ইউজ করছি, কোনো ইস্যু পাই নাই এবং বেশ ভালোভাবে আপনারা সবকিছু দেখতে পারবেন এবং ভালোভাবে অপারেট করতে পারবেন, কোনো ইস্যুর কথা না। এর কালার কোয়ালিটি বেশ ভালো। HDR10+ এর সাপোর্ট আছে, ওয়াইড ব্যান্ড এলন আছে। 3টা মোডে আপনারা কালার সেট করতে পারবেন। ডিফল্ট অবস্থায় এটা স্ট্যান্ডার্ডে থাকে, তারপরে আপনার প্রফেশনাল মোড আছে এবং ব্রাইট একটা মোড আছে। ব্রাইট মোডের নিচেও দেখবেন এখানে 3টা অপশন আছে এবং টেম্পারেচার ডিফল্টে একটা দেওয়া থাকে এবং ওয়ার্ম কুল 2টা অপশন আছে এবং আপনারা ইচ্ছা মতো যে রকমের কালার প্রয়োজন হয় সেভাবে ইউজ করতে পারবেন। আর ডিসপ্লের মধ্যে ভিডিও কোয়ালিটি ইনহ্যান্স করার অপশন আছে, সেটা আপনারা ভিতর থেকে অন অফ করে নিতে পারবেন এবং ফ্রেম গ্যাপ থাকলে অথবা ওইরকম কোয়ালিটির ভিডিও নইলে এটা ফোর্সফুলি ফ্রেম অ্যাড করে স্মুথ করে দেয় প্লে করার সময়। অপশনটাও দেওয়া আছে ভিতরে, এটা ইউটিউবে সাপোর্ট করে। আর ওয়াইড ব্যান্ড এলন আছে, সেক্ষেত্রে আপনারা ইউটিউবে HDR কন্টেন্ট গুলো সেগুলো আপনারা 4K 60 fps খুব ভালোভাবেই আপনারা দেখতে পারবেন। তো সাউন্ড কোয়ালিটি আর ডিসপ্লে কোয়ালিটি দুটো মিলিয়ে মাল্টিমিডিয়া কনজাম্পশন অন্য লেভেলে নিয়ে যাবে। তো মাল্টিমিডিয়ার জন্য বেশ ভালো একটা অপশন এবং 6000 mAh ব্যাটারির কারণে ব্যাকআপ ভালো হবে। প্রসেসর সেকশনে আপনারা এখানে পাবেন Qualcomm Snapdragon 8s Gen 3। তো 8s Gen 3 তে আপনারা 4টা A5 সিম্পল কোর পাবেন, 3টা A7 হেভি ডিউটি কোর পাবেন এবং একটা Cortex X4 কোর পাবেন, যেটা মানে নিউরাল ইঞ্জিন কাজে ইউজ হয়। তো এর জন্য এটা আলাদা এবং জিপিইউ হিসেবে Adreno 735 পাবেন। Qualcomm দাবি করতেছে এটার মধ্যে ইনবিল্ট আপনারা AI যে অপশনগুলো সেগুলো তারা দিয়ে দিছে। তো এর আন্তরিক স্কোর আমি চেক করছি এর ক্যাপাবিলিটি চেক করার জন্য, বলে দেয় এটা 4nm ফ্যাব্রিকেশন তৈরি, অলরেডি হয়তো আপনারা জানেন। এবং আন্তর্জাতিক এর স্কোর আসছে মানে 1.5 মিলিয়নের কাছাকাছি এবং এর উপরে আন্তর্জাতিক স্কোর আসছে এবং এর টেম্পারেচার 36 থেকে 37 ডিগ্রির মধ্যে ছিল। এটা বেশ ভালো একটা ব্যাপার। তারপর আরো কিছু বেঞ্চমার্ক আমি ট্রাই করছি, যার মধ্যে Geekbench 6 ছিল, যার সিঙ্গেল করে স্কোর আসছে 1975 এবং মাল্টি করে স্কোর আসছে 5262। আর সিপিইউ থ্রটলিং টেস্ট করছি, সিপিইউ থ্রটল করে না বললেই চলে, রেড গ্রাফ আসেই নেই, পুরো গ্রিন ছিল এবং 95% এটা থ্রটলিং স্কোর করছে এবং জিপ স্কোর করছে 3,17,739, যেটা খুব ভালো একটা স্কোর এবং টেম্পারেচার ওই 37 এর মধ্যেই ছিল। এটার মধ্যে হিটিং ইস্যু নাই বললেই চলে, তো এটা ভালো একটা সাইন। আর স্টোরেজ টেস্ট করছি UFS 4.0, এটার স্টোরেজ স্পিডও ভালো ছিল এবং এর স্কোর আসছে 1,58,077। এটার যে রিড স্পিড আমি পাইছি সেটা হচ্ছে 1098 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড পাইছি আমি 1081 মেগাবাইট পার সেকেন্ড। তো সেই ক্ষেত্রে স্পিড নিয়ে কোনো ইস্যু নাই, স্পিড ভালো ছিল এবং বেশ ভালোভাবে আপনারা যে কোনো রকম টাস্ক কমপ্লিট করতে পারবেন। পাবজি ট্রাই করছি, পাবজিতে আমি এটা মধ্যে দেখলাম স্মুথে এক্সট্রিম পর্যন্ত আপনারা খেলতে পারবেন। তো এটার মধ্যে আমি সর্বোচ্চ আলট্রা ইন্টেল গ্রাফিক্সে আলট্রা FPS গেমিং যে সেটআপটা সেটা পাইছি। দুইটা রেজাল্টই আমার কাছে ভালো লাগছে, মোটামুটি ভালোভাবে গেম প্লে করা যাচ্ছিল, কোনো রকম হ্যাং ল্যাগ ইস্যু কোনো রকম কিছু পাই নাই, হিটিং ইস্যু তো নাই। ফ্রেম ড্রপ কি
কিচ্ছু পাই নেই। এবং এটার মধ্যে গেমিং মোড দেওয়া আছে, ডেডিকেটেড মনস্টার মোড আছে, সেটা অন করে নিলে আপনারা ডেডিকেটেড ফ্রেম যে মিস গুলো সেগুলো ভালোভাবে এটা অ্যাড করে দিতে পারেন। এবং গেমিং মোডে আপনারা যদি মনস্টার মোড অন করেন সেক্ষেত্রে যে কোনো রকমের গেম ভালোভাবে প্লেবল ছিল, কোনো রকম হ্যাং ল্যাগ ইস্যু ছাড়া আপনারা প্লে করতে পারবেন। তারপরে আমি টেস্ট করছি জেনশন ইম্প্যাক্ট রেজাল্ট ভালো ছিল। আমি সবকিছু হাইয়েস্ট এফপিএস এ খেলছি এবং 60 এফপিএস সেট করে দিয়েছি। তো সেক্ষেত্রে কোনো রকম ইস্যু পাই নাই, বেশ প্লেবল ছিল, বেশ ফ্লুয়েন্ট এবং খুব স্মুথলি রান করা যাচ্ছিল। তারপরে ট্রাই করছি ওয়ারজোনের ক্ষেত্রে সবচেয়ে হাইয়েস্ট গ্রাফিক্সে খেলছি, কোনো রকম ইস্যু পাই নাই। তবে একটা জিনিস একটু হিট হয়, 41-42 ডিগ্রি পর্যন্ত যায়। তো এটা জেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রে দেখছি সেটা লং টাইমের ক্ষেত্রে ঘন্টা খানেক রান করলে সেই ক্ষেত্রে এই জিনিসটা হয়। ওয়ারজোনের পারফরমেন্স ভালো ছিল, কোনো রকম ইস্যু দেখবেন না, কোনো রকম ল্যাগ হ্যাং দেখবেন না। তবে হ্যাঁ মাঝে মধ্যে একটু ল্যাগ এবং হ্যাং পাইছি, এটা আমার মনে হচ্ছে এটা কোনো মানে গ্লিচ অথবা ইস্যু হতে পারে। তো সামনের আপডেটে এটা ফিক্স হতে পারে, এটা গ্লিচ টাইপের একটা কিছু ছিল। এমনি গেমিং এর সময় কোনো রকম ইস্যু পাইনি। লাস্টে গ্রাফিক্স টেস্ট করার জন্য আমি অ্যাসফাল্ট 9 টেস্ট করছি। অ্যাসফাল্ট 9 আমি খুব ভালো পারফরমেন্স পাইছি, হাই রেজলিউশন গেমটা খেলা হয়েছে এবং গেম প্লে বেশ ভালো ছিল, স্মুথ ছিল, আপনারা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। এবং গ্রাফিক্স এর যে কোয়ালিটি আমার খুবই ভালো লাগছে। গেমিং নিয়ে পারফরমেন্স নিয়ে এটার মধ্যে কোনো রকম ইস্যু নেই, হিটিং ইস্যু নাই। তো এই জিনিসটা বেশ ভালো করছে। ক্যামেরা সেকশনে ব্যাকে দুইটা সেন্সর দেওয়া হয়েছে, 50 মেগাপিক্সেলের একটা সেন্সর মেইন সেন্সর, আর একটা হচ্ছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর, ফ্রন্টে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার দেওয়া হয়েছে। তো মেইন সেন্সর যেটা সেটা সনি LYT সেন্সর 600, আপনারা সবাই জানেন। আল্ট্রা ওয়াইড যেটা সেটা স্যামসাং এর সেন্সর, গ্যালাক্সি কোর সেন্সর, এটা এর মডেল নেম হচ্ছে GC08A3। তো এই সেন্সরটা মোটামুটি খারাপ না, আমার কাছে আল্ট্রা ওয়াইড সেন্সরটা ভালো লাগছে। আর ফ্রন্টে যে সেন্সরটা ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেটা হচ্ছে সনির সেন্সর, সনি IMX615, এর কোয়ালিটিও বেশ ভালো ছিল। তো এক এক করে আসি। ব্যাক আপনারা সর্বোচ্চ 4K 60 fps ভিডিও করতে পারবেন। এখানে স্টেবিলাইজেশন অপশন আছে এবং স্টেবিলাইজেশন আমি একটা জিনিস খেয়াল করলাম, এটা স্টেবিলাইজেশন আপনারা মুভমেন্ট করলে একটু জিটারিনেস আছে, এটা বোঝা যায়। এবং ফ্রন্টে 1080p 30 fps এর সর্বোচ্চ ভিডিও করতে পারবেন, এটা একটা লিমিটেশন মনে হচ্ছে আমার কাছে ফ্রন্টে। তবে ফ্রন্টের কোয়ালিটিও ভালো ছিল, ভিডিও মোটামুটি চলার মতো। তো ফ্রন্টে এবং ব্যাকে ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। তবে স্টেবিলাইজেশন অন করলে এখানে জিটারিনেস আছে আর কালার শিফটিং হয়, এই জিনিসটা আমি দুই ক্ষেত্রে খেয়াল করছি, ব্যাকে এবং ফ্রন্টে। মেইন ক্যামেরা এবং আল্ট্রা ওয়াইডের ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো ছিল, আপনারা ভালো ভালো পিকচার তুলতে পারবেন। আল্ট্রা ওয়াইডের ফিল্ড অফ ভিউ অনেক বেশি, আপনারা বেশ ওয়াইড পিকচার পাবেন। এবং আল্ট্রা ওয়াইডের হোয়াইট ব্যালেন্স আমার ভালো লাগছে এবং কোয়ালিটি একটু কম থাকলেও কালার সেন্স ভালো ছিল, আপনার মোটামুটি কাজ চালিয়ে নেবে। তবে এর মধ্যে পোর্ট্রেট মোড আছে, পোর্ট্রেট মোডে আমি একটা জিনিস খেয়াল করলাম, এটার ব্যাকগ্রাউন্ড জ্বালিয়ে ফেলে, এই জিনিসটা আছে। এজুকেশন ভালো, সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড সেপারেশন ভালো, কিন্তু ওই একটাই সমস্যা, সেটা হচ্ছে আপনার জ্বালিয়ে ফেলার প্রবণতা আছে। এটা মেইন সেন্সরে ফটোর ক্ষেত্রেও দেখছি জ্বালিয়ে ফেলে। ডেডিকেটেড 50 মেগাপিক্সেল মোড দেওয়া আছে, এখানে পিকচার অতটাও বড় তুলে না, এটা হয়তো অপটিমাইজ করার কারণে হয়েছে। এবং পিকচার কোয়ালিটিও বেশ ভালো ছিল, ভালোভাবে জুম করে আপনি ইউজ করতে পারবেন। ডিটেলস ওইভাবে ক্যাপচার করলেও আমার কাছে ডাইনামিক রেঞ্জটা একটু কম মেনটেন করতেছে, এইটা আমার কাছে মনে হয়েছে। নাইট মোড আছে, নাইট মোডে বেশ ভালো ভালো পিকচার তুলতে পারবেন। নাইট মোডে আমি কয়েকটা ছবি তুলছি, আপনারা এখানে স্টেডি মোড পেয়ে যাবেন একদম। আপনারা যদি ট্রাইপডে মানে অন্ধকার একটা রুমে আমি এই ছবিটা তুলছি, 30 সেকেন্ড এটার টাইম নিছে এবং এর আউটপুট এরকম আসছে, কিছু কিছু স্যাম্পল দেখতে পারতেছেন, এরকম আউটপুট পাবেন। আর এখানে সুপার মুন অপশন আছে, সুপার মুনের ক্ষেত্রে মুন ডিটেক্ট করতে পারে, তাহলে আপনারা ট্রাইপডে ভালো আউটপুট পাবেন। মোটামুটি এই ছিল পিকচার কোয়ালিটি। ইউআই হিসেবে বলতে গেলে এটার মধ্যে অরিজিন ওএস দেওয়া আছে, iQOO অরিজিন ওএস, এবং Android 14 দেওয়া আছে, মের সিকিউরিটি প্যাচ দেওয়া আছে। তো এই ক্ষেত্রে ইউআইটা চাইনিজ ইউআই, অরিজিন ওএস মোটামুটি স্টেবলি, তবে প্রচুর ব্লোডার আছে এবং কাস্টমাইজও প্রচুর করা যায়। তো ব্লোডার গুলো আনইনস্টল করা যায়, কিছু কিছু ক্ষেত্রে এগুলো একটু সমস্যা করে, যেমন নোটিফিকেশনে একটু সমস্যা পাইছে এটার মধ্যে, কোনো সময় ঠিক মতো আসে, কোনো সময় ঠিক মতো আসে না, এই জিনিসটা আমার লক্ষ্য করার মতো। গুগল ডায়ালার সেট করলে ডুয়েল সিম এর অপশন পাবেন না, সিঙ্গেল সিম ইউজ করতে পারবেন, মানে সিঙ্গেল সিম আপনারা ফোন করতে পারবেন। এটার মধ্যে যে ইনবিল্ট যেটা দেওয়া আছে কলার, যেটা মানে অরিজিন ওএস এর যে কলার, সেই ক্ষেত্রে আপনারা ডুয়েল সিম এর অপশন পাবেন, রেকর্ডিং এর অপশন পাবেন, মানে সবই পাবেন। ইউআই তে কোনো রকম আমি ওরকম মানে অপটিমাইজেশন ইস্যু আমি দেখিনি, খুব ভালো এবং বেশ স্টেবল ছিল। আর কথা বলার সময় মোবাইলে যখন আপনারা কথা বলবেন তখন এখানে ভলিউম যখন ফুল দিবেন তার উপরে একটা প্রেস করলে বুস্ট মোড অন হয়, পাশের লোকজন শুনতে পারে, এটা অবশ্য ক্রাউডি এরিয়াতে ভালো একটা সার্ভিস দেয়। আচ্ছা, এই রিলেটেড কিছু ওয়ার্ক এটা আপনারা করতে পারবেন, যেমন অবজেক্ট ইরেজার, মানে এটা ইন্টারনেট ছাড়া আপনারা ইন ডিভাইস করতে পারবেন, এই অপশনটা এটার মধ্যে দিছে, এবং ট্রান্সলেট করতে পারবেন কোনো রকম ইন্টারনেট ছাড়া, এটার এই অপশনটা ভালো লাগছে। আর অপশন দিয়েছে আপনার প্রম্পটের মাধ্যমে পিকচার জেনারেটর, অথবা আপনার ছবি আপনারা কোন থিমে কোন রকম কনভার্ট করতে চাচ্ছেন, সেই অপশনটা এটার মধ্যে আছে। তো এই জিনিসগুলো ছোট ছোট জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, মানে আপনি ইন্টারনেট লাগেই না। তো এই অপশনগুলো ভালো ছিল, কম দামে আপনারা এর সব অপশন এটা পেয়ে যাবেন। ফ্ল্যাগশিপ যে ফিচারগুলো সেগুলো ইন ডিভাইস করতে পারবেন ইন্টারনেট ছাড়া। তো এটা 8S Gen 3 কল্যাণে হইতেছে, এর মধ্যে কানেক্টিভিটি কোনো ইস্যু নেই, আপনারা ডুয়েল ব্যান্ড ওয়াইফাই পাবেন, ওয়াইফাই 6 দেওয়া আছে, ব্লুটুথ 5.4 দেওয়া আছে, ডুয়েল 4G সাপোর্ট পেয়েছেন, 5G সাপোর্ট আছে। 5G যেহেতু আমাদের দেশে নাই, সেক্ষেত্রে 5G বাদ 4G সাপোর্ট আছে, কোনো রকম ইস্যু পাইনি, স্পিড ভালো ছিল। কল কোয়ালিটি বলেন, গুগল সার্ভিস বলেন, MFS অ্যাপ বলেন, কোনো রকম ইস্যু এটা আমাদের নাই। তো ব্যাটারি চার্জিং এর ক্ষেত্রে একটা কথাই বলবো, 6000 mAh এর ব্যাটারি 2 দিন ব্যাকআপ অনায়াসে পাবেন। হেভি ইউজেজে আমি 1.5 দিনের মতো ব্যাকআপ পাইছি। আপনারা স্ক্রিন অন টাইম 7 থেকে 7.5 ঘন্টা ধরে রাখেন। তো 6000 mAh এর ব্যাটারিকে ফুল চার্জ করতে এই 60 ওয়াটের যে চার্জারটা, সেটার মোটামুটি আমি 15% থেকে 100% করছি, আমার কাছে 50 মিনিট লাগছে। তো আপনারা 60 মিনিট ধরে রাখেন, 60 মিনিটের মধ্যে আপনারা ফুল চার্জ
করে ধরলেন। তো ব্যাটারি ব্যাকআপও ভালো এবং চার্জিং স্পিডও ভালো। তো সব মিলিয়ে বলতে গেলে অলরাউন্ডার একটি ফোন। এই পর্যন্ত মোটামুটি সবই ভালো লাগছে, আমার কাছে কমপ্লেন করার মতো কোনো জায়গা নাই। যদি চাইনিজ রুম না হয় তাহলে সবাই রেকমেন্ড করা যেত। তারপর আপনারা যারা গেম টেম খেলার জন্য অথবা মোটামুটি ক্যামেরা চলে এরকম কাজ করার জন্য পর্যন্ত দেখা এই বাজেটে সবচেয়ে ভালো একটা সেট। আপনারা অলরেডি জেনে গেছেন যে এটা কি টাইপের সেট, এর কাস্টমার বেস কারা। তো এই ছিল মোটামুটি ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই বন্ধু সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়।